কিছুক্ষণ পর শরণ রেডি হয়ে বের হল। বের হয়েই আহানের মুখোমুখি হল। আহান চোখের পলক ফেলছে না, আর ফেলবেই বা কিভাবে যদি নীলপরী সামনে দাঁড়িয়ে থাকে। আহান যা ভেবেছিল তার চেয়ে হাজারগুণ সুন্দর লাগছে শরণকে। নীল রঙের শাড়ি, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, দু হাতে মুঠো ভরা নীল চুড়ি, কপালে একটা ছোট নীল টিপ, আর চুলগুলো ছাড়া ব্যাস নীলপরী হয়ে গেল একবারে শরণ। শরণ একটু কাশি দিল, আহানের ধ্যান ভাঙল। অসম্ভব সুন্দর লাগছে তোমায়, আহান। হুম থেনক্স, শরণ। তারপর ওরা গাড়িতে গিয়ে উঠে বসল। কিছুক্ষণ পর ওরা এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাল। শরণ একটু অবাকই হল। এত রাতে রেস্টুরেন্টে আসার মানে হয় না। কিছুক্ষণ আগেও তো বাড়িতে কত বড় পার্টি হলো, এরপর আবার রেস্টুরেন্টে আসার কি দরকার ছিল? এই মাফিয়াটার মাথায় কি যে চলে কখন আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে ভিতরে ঢুকল ওরা। কেবিন বুকিং করে রেখেছিল আহান। শরণ চোখটা অফ করো, আহান। কেন চোখ অফ করে কি হবে, শরণ? সারপ্রাইজ আছে তাই অফ করো তো এখন, আহান। শরণ চোখ অফ করল। কেবিনের ভেতরে গিয়ে চোখ খুলতে বলল শরণকে। চোখ খুলে শরণ তো শকড। এত সুন্দর করে সাজানো চারপাশ, সামনে বড় একটা চকলেট কেক, তাতে লেখা হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস, আর কেবিনের দেয়ালে শরণের কিছু ছবি লাগানো, যা আহান শরণের অজান্তেই তুলেছে। শরণ এটা ভেবে অবাক হচ্ছে, আবার অনেক খুশিও হচ্ছে যে তার বার্থডেটা আহান মনে রেখেছে। শরণ বলা নেই কওয়া নেই হুট করে জড়িয়ে ধরে আহানকে আর বলতে থাকে থ্যাংক ইউ সো মাচ। আরে পাগলি, এতে থ্যাঙ্কু বলার কি আছে শুনি? আপনার বার্থডে আর আমি ভুলে যাব, এটা হতেই পারে না। এমা আবার চোখে জল। উফ শরণ, এভাবে কিন্তু বার্থডে সেলিব্রেট করা যাবে না, বলে দিচ্ছি, আহান। আচ্ছা আচ্ছা, আমি হাসলাম, দাঁত বের করে বলে। এবার হয়েছে, শরণ। হুম নিন, এবার কেক কাটুন, আহান। শরণ কেক কাটল। কেক কেটে আহানকে ও খাইয়ে দিল, আহান ওকে খাইয়ে দিল। সারপ্রাইজটা কেমন লাগলো, আহান? অনেক 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 ভালো লেগেছে, বেস্ট বেস্ট, শরণ। তোমার ভালো লেগেছে তাতেই খুশি। ওয়েট, আরও কিছু আছে, আহান। 5 মিনিট পর আহান গিফট নিয়ে আসল। অনেক বড়ই। কি এটায়, শরণ? তুমিই খুলে দেখো, আহান। গিফট খুলে আবারও শকট খেল শরণ। টেডি বিয়ার, পিঙ্ক কালারের টেডি বিয়ার। শরণ টেডি বিয়ার পেয়ে আরও একবার হাগ করল আহানকে। আজকের মতো খুশি শরণ কখনোই হয়নি। শরণ যখন টেডি বিয়ারকে দেখছিল, তখন আহানের ফোন আসে। শরণ টেডি বিয়ারের দিক তাকিয়ে থাকলেও মনোযোগটা ওর ফোনের দিকেই ছিল। ফোন রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে, ওকে যেভাবেই হোক খুঁজে বের করো, 24 ঘন্টার মধ্যেই লাশ চাই ওর। আর আমাকে যদি আসতে হয় তাহলে আর বাকিটুকু বলা লাগবে না যে কি হবে। আহান দাঁতে দাঁত লাগিয়ে বলছিল কথাগুলো ফোনের ওপাশ থেকে। আর হ্যাঁ, ওর মার্ডার হলে সাথে সাথে জানাবে, আমি নিজে এসে ওর লাশের ব্যবস্থা করব, আহান। ফোনের ওপাশ থেকে ফোন রেখে দিল। আহানের প্রতিটা কথাই মন দিয়ে শুনছিল শরণ। এতক্ষণে গিফট সারপ্রাইজ দেখে সব প্রায় ভুলেই গিয়েছিল আহানের ব্যাপারে। কিন্তু ফোনে যা শুনল তাতে শরণের ভয় ক্রমশ বেড়েই চলছে। আহান স্বাভাবিকভাবেই বলল শরণকে, পছন্দ হয়েছে টেডি বিয়ারটা? আহান, হুম হুম অনেক, শরণ। তারপর ডিনার করে গাড়িতে গিয়ে বসল ওরা। শরণ সারপ্রাইজ পেয়ে খুশি হয়েছে, তাতেই আহান অনেক খুশি, আর কি চাই ওর। শরণ ভালো তো আহানও ভালো। গাড়িতে গিয়ে আহান খেয়াল করল শরণ কেন জানি হঠাৎ দূরে দূরে থাকতে চাচ্ছে, মানে কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছে। দেখে মনে হবে ভয় পাচ্ছে কোনো কারণে।
শরণের ভয় পাবার কারণ ও আছে এমনি এমনি তো আর মাফিয়াদের ও ভয় পায় না। শরণ এমনি খুব সাহসী, কিন্তু মাফিয়া এই শব্দটা শোনার পর ভয় ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। শরণ, তুমি এমন করছো কেন? এতক্ষণ তো ভালোই ছিলে, হঠাৎ? আহান: না না, কিছু না, ঠিক আছি আমি। শরণ। আহান আর কথা বলল না, কারণ জোর করলেও শরণ বলবে না কি হয়েছে, পরে জেনে নেওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে গাড়ি বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে নেমেই শরণ এক দৌড়ে ঘরে। এটা দেখে বেশি অবাক হল আহান। চিন্তার রেখা দেখা দিল আহানের মুখে। বাড়িতে ঢুকতে ঢুকতে আহানের ফোন আসল। আহাদ আহমেদ ফোন দিয়েছে। রিসিভ করে কথা বলতে বলতে রুমে চলে গেল আহান। শরণ দরজা লাগিয়েই উপর হয়ে শুয়ে বিছানায় বালিশ জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। থামার যেন নামই করছে না। কিসের এত কান্না? কিসের এত ভয় শরণের? শরণ বালিশ জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আর এদিকে আহানকে তাড়াতাড়ি ঢাকায় চলে আসতে বলছে তার চাচ্চু। মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। শরণকে নিয়ে টেনশন, ঢাকার বিজনেস নিয়েও আরেক টেনশন, আবার মাফিয়া নিয়ে উফ, বাট মেইনটেইন তো একাই আমাকে করতে হবে, কি আর করার। আহান। পরের দিন আহান শরণের রুমের সামনে গিয়ে নক করেই যাচ্ছে। গেট খোলার কোনো নামগন্ধ নেই। আরও কয়েকবার নক করতে লাগল আহান। শরণ, দরজা খুলো। শরণ। আহান। চিন্তায় পড়ে যায় আহান। ঠাস করে ঘুষি দেয় দরজায়। হঠাৎ এরকম জোরে শব্দ পেয়ে ধরফরিয়ে উঠে পড়ে শরণ। যেভাবে কাল রাতে এসেছিল ঠিক সেভাবেই আছে। না হয়েছে ফ্রেশ, না করেছে ড্রেস চেঞ্জ। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিল। আহান ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে। এত জোরে কেউ আওয়াজ করে দরজায়? শরণ। আহান রেগে গিয়ে বলল, আমি যে এতক্ষণ ধরে নক করছি, তোমার সারা শব্দ না পেয়ে যে আমি ভয় ছিলাম, সেদিকে কোনো চিন্তা আছে? আহান। আমি তো মাত্রই শব্দ পেলাম দরজায় নক করার। শরণ। আহান আর কিছু বলল না। থাক, এমনি আমার লেট হয়ে গিয়েছে, আর বকবক করে টাইম নষ্ট করতে চাই না। তুমি জলদি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, সেখানেই যা বলার বলবো। আহান। কথাটা বলেই আহান চলে যাচ্ছিল। এত তারা কিসের শুনি? মার্ডার করতে যাচ্ছেন নাকি? শরণ। কথাটা শুনে আহান ঘুরে তাকালো শরণের দিকে। শরণ ভয় কথা ঘুরিয়ে বলল, আপনি যান, আমি এখনই আসছি। শরণের কথাটা শুনে আহানের কেমন সন্দেহ হতে লাগল, কিন্তু অতটা গুরুত্ব দিল না। আহান নিচে চলে গেল। তারপর শরণ দ্রুত ফ্রেশ হয়ে নিচে চলে আসল। খাবার টেবিলে বসে সকালের নাস্তা কমপ্লিট করছে শরণ আর আহান। কারো মুখে কোনো কথা নেই। চুপচাপ খেয়েই যাচ্ছে। কি যেন বলবে তা এখন বলছে না কেন? কি অদ্ভুত লোকরে বাবা, শরণ মনে মনে বলল। খাওয়া শেষ করেই শরণকে বলল, তুমি কিছুদিন গিয়ে তোমার খালার বাড়িতে থেকে আসো। একা একা তো হারে বাড়িতে থাকতে পারবে না, আর আমাকেও ঢাকা যেতে হবে ইমার্জেন্সি। আমি আবার এসে তোমায় ঢাকায় নিয়ে যাব, ততদিন যা ঘুরার যা করার করে নাও। আহান। শরণের কেমন যেন খটকা লাগলো আহানের কথা শুনে। যা করার যা ঘুরার ঘুরে নাও মানে কি? শরণ মনে মনে। এভাবেই কি দাঁড়িয়ে থাকবে? যাও জলদি, আমি অপেক্ষা করছি। আহান। শরণ উপরে চলে গেল। কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে চলে এল। আহান ঠিক ওর খালার বাড়ির সামনে প্রায় ঘণ্টাখানিক বাদে নামিয়ে দিয়ে চলে গেল। সব দিনের চেয়ে শরণের কেন যেন মনে হচ্ছে আহান আজ বেশ চুপচাপ আছে। বাড়িতেও তেমন কথা বলল না, গাড়িতেও চুপ, ব্যাপারটা ভালো লাগছে না শরণের। বেল চাপল শরণ। খুলছে না, আবারও চাপ দিল। তাও খুলছে না, কয়েকবার বেল বাজাচ্ছেই। বিরক্ত লাগছে শরণের।
ভেবেছিল হঠাৎ করে এসে আন্টিকে সারপ্রাইজ দিবে, কিন্তু মনে হচ্ছে আন্টিই ওকে সারপ্রাইজ দিয়েছে। বাসায় কেউই নেই। শরণ বাসার সামনের সিঁড়িতে বসেই ফোন দিল ওর আন্টিকে। রিং হচ্ছে। হ্যালো আন্টি, কই তুমি? শরণ, এই তো আমি একটু মার্কেটে আসছি রে, তুই কি বাসায় এসেছিস নাকি? আন্টি, হ্যাঁ। শরণ, আচ্ছা মা, তুই একটু অপেক্ষা কর, তুই ও না ফোন দিয়ে আসবি না, আর না হলে শোন, ভুবনদের বাসায় গিয়ে বসে থাক, আমি আসতে আসতে ততক্ষণে। আন্টি, আমি আর যাব ভুবনদের বাসায়? ট্রেনে যেই অবস্থাটা নাই হয়েছিল আমার, হারামি একটা, পরে আবার বউয়ের সামনে কেঁদে দিলে কি নাকি ভাববে। ধুর, শরণ মনে মনে বলল। শরণের আন্টি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। না আন্টি, আমি সিঁড়িতেই আছি বসে, তুমি আসো। শরণ, আচ্ছা আন্টি। শরণ দুই গালে দুই হাত দিয়ে বসে অপেক্ষা করতে লাগল। সময় যেন কাটছেই না আজ। হ্যালো আহান, ফোনের ওপাশ থেকে। জি দি, আমি এটাই চেয়েছিলাম, এখন লাশকে কোনো সমুদ্রে ফেলে দিয়ে আসো। আজ আমি আসছি না, কিন্তু কাল বা পরশুর মধ্যে আসতে পারি। আহান, এই বলেই ফোন কেটে দিল। কিন্তু পুরো কথাটা এখনো শুনেনি যে আহান। ওর এরকম দিনের পর দিন একের পর এক মার্ডারের জন্য যেন শত্রু বেড়েই চলেছিল, কিন্তু না কেউ পেয়েছিল আহানের খোঁজ, না কেউ আহানের পরিবার সম্পর্কে জানত। কিন্তু একজনের নজরে পড়ে যায় আহানের ব্যাপারটা, খুব খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা চালাচ্ছে আহানের ব্যাপারে। আহান আপন মনে ড্রাইভ করছে আর মুচকি হাসছে। আহানকে নিয়ে খুব মাথা ব্যথা না তোমার? ওকে মাথা ব্যথা তোমার করতেই থাকবে, বাট কোনো মেডিসিন পাবে না। আমায় খুঁজে বের করবে। আহান আহমেদকে খুঁজতে থাকো, দেখি তুমি আমার খোঁজ পাও কি না। আহান, সিঁড়িতে পা ঝুলিয়ে বসে আছে শরণ। বোরিং লাগছে একদম, এর মধ্যে এত গরম। তারপর হঠাৎ চোখে চোখ পড়ে যায় ভুবনের সাথে। চোখ ফিরিয়ে নেয় শরণ। ভুবন কাছে এসেই জিজ্ঞেস করল, আপনি এখানে? আপনি সে ইনা যার সাথে আমার ট্রেনে দেখা হয়েছিল? ভুবন, জি। আমার আত্মীয়ের বাসায় আমি আসব না তো কে আসবে বলুন? শরণ, বাসায় তো মনে হচ্ছে কেউ নেই, চলুন আমাদের বাসায় চলুন। ভুবন, না আমি ঠিক আছি, আন্টির সাথে কথা হয়েছে আমার। শরণ, প্রায় কয়েক ঘন্টা পর আহান ঢাকায় গিয়ে পৌঁছায়। বাড়িতে ঢুকেই দেখে ড্রয়িং রুমে আহাদ আহমেদ বসে পেপার পড়ছে। শেষ পর্যন্ত তুমি তোমার নিজের কথাই শুনলে আহাদ আহমেদ। আমি তো খারাপ কিছু করিনি, যে আমার তাকে আমার করে নিয়েছি, ব্যাসের চেয়ে বেশি কিছু তো করিনি। আহান, মেয়েটা তো রাজি ছিল না, তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি তাকে বিয়ে করেছ, এখন বলো মেয়েটা কোথায়? আহাদ আহমেদ, চাচ্চু জানে যে আমি বিয়ে করে নিয়েছি, এটাই যখন জানে জানুক, আর কিছু বলার দরকার নেই। আহান মনে মনে বলে নিল, শরণকে সিলেটেই রেখে এসেছি ওর আন্টির বাড়িতে, কিছুদিন পর গিয়ে নিয়ে আসব। আহান, বসো, বিজনেসের ব্যাপারে কিছু কথা বলার আছে, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাব, তাই তোমাকেই সব দেখে শুনে রাখতে হবে, আর আবির তোর সাথে আছেই। আহাদ আহমেদ। আহাদ আহমেদের বাইরে যাওয়ার কথা শুনে আহানের মনে মনে শয়তানি হাসি হেসে উঠল। তা চাচ্চু, কেন যাচ্ছ হঠাৎ? আহান, আমি এসেই তোমায় বলবো, এখন যাও গিয়ে বিশ্রাম নাও, আমি ও রুমে গিয়ে বিশ্রাম নেই, কালকেই তো ফ্লাইট। আহাদ আহমেদ, আচ্ছা চাচ্চু যাও, আমি যাচ্ছি। আহান, দেখুন আমার আন্টি এখন এসে পড়বে, কোনো সমস্যা হবে না। শরণ, এরপর ভুবন কিছু না বলেই চলে গেল। ভুবনের যাওয়ার দিকে শরণ তাকিয়ে রইল। তারপর শরণ আনমনে কিসব ভাবতে লাগল। উনি এত আনরোমান্টিক কেন? যদি বিয়ে হয়েও যায় তবে এরকম খারুস মানুষের সাথে থাকব কেমনে আমি? মাফিয়া তো কি হয়েছে, মাফিয়ারা কি রোমান্টিক হয় না? আসলেই মেয়েটা উনাকে এমনি এমনি ছেড়ে যায়নি, রোম্যান্স না করলে কে থাকবে তার সাথে শুনি?
এসব ভাবতে ভাবতে পেছনে থেকে শরণের খালা এসে ভয় দেখালো। আহা আন্টি, তুমি এইভাবে হুট করে কেউ ভয় দেখায়? শরণ, তুইও তো হুট করে বাসায় এসে আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলি। কতক্ষণ অপেক্ষা করতে হলো এই গরমের মধ্যে? চল চল ভিতরে চল। শরণের আন্টি ভিতরে ঢুকেই ফ্যান ছেড়ে সোফায় গা এলিয়ে বসে পড়ল শরণ। তুই বস, আমি তোর জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। একটু অপেক্ষা কর। শরণের আন্টি, আচ্ছা আন্টি। শরণ সোফায় বসে বসে ফোন চেক করতে লাগল। তখনই দেখল আহান মেসেজ দিয়ে বসে আছে। শরণ, সাবধানে থাকবা আর নিজের খেয়াল রাখবা। ফোন সবসময় যেন অন থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করবা কেমন, আর একদম পালানোর চেষ্টা করবা না। আবারও বললাম। কি যে জ্বালায় পড়লাম, উফফ, শুনবো না আমি তার একটা কথা। হুক, কি করবে কি উনি? তারপর টুস করে নাম্বারটা হুলো বিড়াল নাম দিয়ে সেভ করে রাখল। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে গেল শরণ। শাওয়ার নিয়ে তোয়ালে পরে বের হয়ে আয়নার সামনে চুল ঝাড়ছে আহান, আর কি যেন ভাবছে। ভাবতে ভাবতে ফোন হাতে নিয়েই ডিরেক্ট ভিডিও কল দিয়ে দিল শরণকে। শরণ ঘুমোতে ব্যস্ত, ফোনের ভাইব্রেশনে বিরক্ত হয়ে বারবার কেটে দিচ্ছে ফোন। কিন্তু একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। না পেরে ফোন রিসিভ করেই ফেলল শরণ। রিসিভ করতে না করতেই চোখ বন্ধ করে ফেলল শরণ। ছি, এসবের মানে কি? শরণ, কেন, কি হয়েছে আসলে? আমি আমার হবু বউকে মিস করছিলাম তো খুব, তাই না পেরে আর কি কল দিয়েই দিলাম। আহান, আমি কিন্তু কল কেটে দিব বলে দিচ্ছি, জলদি কিছু পড়ে নিন। শরণ, ফোন কাটার সাহস আছে তোমার, তাও আবার আমার সামনে? চোখ অফ করে লাভ নেই, খুলেই ফেলো। আহান, আপনি আমার ঘুম নষ্ট করেছেন আর এখন ফাইজলামি শুরু করছেন? জিদ করে শরণ ফোন কেটেই। ফাইজলামির ও সীমা থাকা উচিত। এই বলেই শরণ ঘুমের দেশে পাড়ি জমায়। আহান শুধু মুচকি হাসে। ওকে জ্বালাতে বেশ ভালোই লাগে আহানের। সন্ধ্যায় ঘুম ভাঙ শরণের। ফ্রেশ হয়ে গিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় শরণ। কিন্তু তার আগেই কিছু কথা শুনে ফেলে শরণ। শরণের আন্টি, আঙ্কেল আর ভুবন একসাথে বসে কথা বলছে। হয়তোবা ওর ব্যাপারেই কিছু বলছে। খুব মন দিয়ে তা শোনার চেষ্টা করছে শরণ। বাবা, তোমাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করো তো। শরণের আন্টি, জি আন্টি বলুন না, কি বলবেন? ভুবন, আমার দুই ছেলের দুই ছেলেই বিদেশে থাকে, ওদের নিয়ে অতটা চিন্তা নেই আমার। কিন্তু চিন্তাটা আমার শরণকে নিয়ে। তুমি কি জানো বা জানতে চেষ্টা করেছ ও যে তোমায় ভালোবাসত? শরণের আন্টি, ভুবন কথাটা শুনে অনেকটা অবাক হয়ে গেল, আর সাথে শরণের খালুও। কি বলছো কি তুমি? শরণের খালু মানে আন্টি শরণ আমাকে? ভুবন, হ্যাঁ, ও যখন এখানে বেড়াতে এসেছিল 3 মাসের জন্য, তোমার সাথে যখন কথা বলতো, ঘুরতে বেড়াতো, এসবের মাঝেই ভালোবেসে ফেলেছিল তোমাকে। কিন্তু তোমাকে বলার সাহস পায়নি। যদি তুমি ফ্রেন্ডশিপটা নষ্ট করে ফেলো, এরপর তুমিও বিদেশে চলে গেলে সেটেল হওয়ার জন্য, মেয়েটা আর তোমায় কিছু বলার সুযোগই পেল না। মেয়েটার দুনিয়াতে এখন আপন বলতে আমিই আছি। আমার মেয়ে নেই, তবুও আমিও তো মা। কষ্ট বুঝি তোহ আমার শরণের। তুমি শুধু এতটুক সাহায্য করো বাবা, ওর জীবনে এমন কাউকে এনে দাও যে ওর জীবনে এসে ওর অতীতের দুঃখগুলো মুছে দিয়ে সুখ বয়ে আনবে। অথবা ওকে বাইরে কোথাও চাকরির ব্যবস্থা করে দাও, যদিও সেখানে গিয়ে ওর মন ভালো হয়। এখানে থাকলে তো কোনো না কোনোভাবেই ওর অতীতের কথা মনে পড়েই যায়। এমন কারো হাতে তুলে দিতে যদি পারতাম যে সারাজীবন আগলে ভালোবেসে রাখবে ওকে, তবে অনেকটা নিশ্চিন্ত থাকতাম। শরণের আন্টি, মেয়েটার একটা গতি করে দেওয়া দরকার, কখন কি হয়। আর যে মাফিয়া ওর বাবা মাকে মার্ডার করেছে, কি গ্যারান্টি ওরা ওকে ছেড়ে দেবে? ওদিন তো ও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, কিন্তু এখন কি হবে সেটাই ভাবছি। শরণের খালু, শরণের এসব কথা শুনতে শুনতে চোখ থেকে টুপ টুপ করে জল পড়তে থাকে।
কোনো কারণ ছাড়াই ওর মা বাবাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছিল মাফিয়া, সেই থেকে আজ পর্যন্ত মাফিয়া শব্দ শুনলেই বুক কেঁপে উঠে শরণের। আহান ও তো মাফিয়া, তবে কি ও? না, হুনাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। বিয়ে করা তো দূরের কথা, মাফিয়ারা শুধু ঘৃণার যজ্ঞ, ভালোবাসার না। যদিও আহান শরণের মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল, এখন হয়তোবা সেখানে ঘৃণায় পরিণতি নিতে পারে। কাঁদতে কাঁদতে আবার রুমে চলে যায় শরণ। মা বাবাকে অনেক বেশি মনে পড়ছে। তখনই দেখল কথা ফোন করেছে। শরণ কথার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। আহান ভাই, আসব। আবির। হুম, আসো। আহান ভাই, আপনার শরীর কি অসুস্থ নাকি এই অসময়ে শুয়ে আছেন? আবির। না, আমি ঠিকই আছি, কিন্তু একজনকে নিয়ে চিন্তায় আছি। আহান। এখন আবার কিসের চিন্তা? আপনারা তো বিয়ে করেই ফেলেছে, চিন্তার দিন তো শেষ। আবির। তুমি ওসব বুঝবে না, আমার জন্য কফি বানিয়ে আনো তো। আহান। জি, আনছি। আবির এই বলেই চলে গেল। আহান বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। অনেক বেশি মিস করছে শরণকে, আবার চিন্তাও করছে। সেদিন হঠাৎ ট্রেনে কান্না করা, বার্থডের দিন হঠাৎ ভয় পেয়ে যাওয়া, এসব খুব ভাবাচ্ছে আহানকে। আহান ফোন হাতে নিয়ে কল দিল শরণকে, কিন্তু কল দিতেই দেখল নাম্বারটি বারবার বিজি বলছে। আহানের মেজাজ খারাপ হয়ে যায়। এত কথা কার সাথে বলছে? এর কপালে সত্যি খারাপ আছে। আমি কাছে নেই তাই যা ইচ্ছে করছে। বিয়েটা করে ফেললেও বোধহয় ভালো হতো, মেয়েটার উপর একটুও ভরসা করতে পারছি না। আহান মনে মনে ভাবল। পেছনে থেকে আবির বলল, ভাই কফি। আবির। টেবিলের উপর রেখে যাও। আহান। আন্টি, আপনি একদম টেনশন নিবেন না, শরণের সাথে আমার আর সম্পর্ক সম্ভব হবে না, কিন্তু ওর শুভাকাঙ্ক্ষী হয়ে ওর জন্য কিছু তো করতেই পারি। শরণের এখন কাউকে প্রয়োজন। ভুবন। হ্যাঁ বাবা, চেষ্টা করে দেখো কি করা যায়। শরণের আন্টি। আন্টি, শরণের সাথে কি দেখা করা যাবে? ভুবন। হুম, তুমি বসো, আমি ওকে এখনই ডাক দিয়ে নিয়ে আসছি। শরণের আন্টি। শোন, তোমরা বসে গল্প কর, আমি একটু বাইরে গিয়ে হেঁটে আসি। এই বলে শরণের খালু চলে গেল। আবির কিছুক্ষণ পর আবার আহানের রুমে আসে, কিন্তু রুমে এসে আহানকে যেভাবে দেখল তাতে আবিরের বুক কেঁপে উঠে, আর ভয় এমন পেয়েছে মনে হচ্ছিল এক্ষুনি হৃদপিণ্ডটি বেরিয়ে আসত। ব্ল্যাক কোট, প্যান্ট, ব্ল্যাক কালারের ঘড়ি, ব্ল্যাক কালারের সানগ্লাস, ব্ল্যাক কালারের শু, আর হাতে একটা রিভলভার, কানে টপ, চুলগুলো জেল দিয়ে একটু খাড়া করানো, দেখে মনে হচ্ছে কোনো মিলই নেই। আবির কি করবে ভেবে পাচ্ছে না, দৌড় দিবে কিন্তু কোনো দিকে, কনফিউজড হয়ে পড়েছে। এটা কি সত্যি আহান ভাই নাকি অন্য কেউ? আর কিছু না ভেবে এক দৌড়ে রুমে চলে যায় আবির। গিয়েই এক গ্লাস ঢকঢক করে পানি খেয়ে নেয়। এটা তো আহান ভাই হতেই পারে না। আহান ভাইয়ের কালো রং অপছন্দ, কখনো কালো রঙের কিছু তো পরেইনি। সেকেন্ডলি আহান ভাই কানে টপ, চুলে জেল, এসব তো ইউজ করেই না। বড় স্যার তো এসব পছন্দ করে না, আবার হাতে রিভলভার। এ কি সত্যি আহান ভাই? দরজা খুলতেই দেখতে পেল আহান ফোনে কথা বলতে বলতে নিচে নেমে যাচ্ছে। আবির কিছু বলতে যাবে তার আগেই চলে যায় আহান। ভাই আবার কাউকে মার্ডার করতে যাচ্ছে না তো? নাকি ভাই মাফিয়া? আবির। আবির কনফিউজডে পড়ে যায়, এই কথা কি বড় স্যারকে কি বলবে নাকি না। শরণ ড্রয়িং রুমে এসে দেখ কে এসেছে। শরণের আন্টি। আসছি। শরণ। ওকে কথা পড়ে তোকে ফোন দিবনে, অনেক কিছু বলার আছে। শরণ। আচ্ছা বলিস, বাই। কথা। বাই। শরণ। ফোন কেটে দিয়েই ড্রয়িং রুমে চলে যায় শরণ। শরণ আগেই জানে ভুবন এসেছে, আর আগে যেহেতু দেখেছেও তাই ওকে দেখে অবাক হয়নি শরণ। কিন্তু ভুবন অনেকটা অবাক হয়ে গেল।
যার সাথে ট্রেনে কথা হলো, একটু আগেও কথা হলো, ওই তাহলে শরণ। এত অবাক হওয়ার কিছু নেই, আপনি আমাকে না চিনতে পারলেও আমি আপনাকে প্রথম দিনই চিনে ফেলেছিলাম, শরণ। তো বলনি কেন? আচ্ছা বাদ দাও, বলো কেমন আছো, ভুবন। এই তো আছি কোনোরকম, আপনি তো মনে হয় ভালোই আছেন, শরণ। পড়াশোনা করছো নাকি জব, ভুবন? জব করছি, শরণ। শরণের আন্টি রান্নাঘরে চলে গেল নাস্তা তৈরি করতে, আর তখনই ভুবন জিজ্ঞেস করল, সেদিন যে ছেলেটা বলল সে তোমার উড বি হাজবেন্ড, ভুবন? সে মিথ্যা কথা বলছে, তার জবই তো করি, তাই তাকে ধমকানোর সাহস পায়নি, না হলে তখনই টাইট দিতাম, শরণ। তারপর শরণ, ভুবন আর আন্টি মিলে কিছুক্ষণ গল্পগুজব করল। ভাই এইবারের মতো মাফ করে দিন, ভাই আর এরকম হবে না, ভাই। একটা লোক আহানের পা ধরে এরকম আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু তাতে আহানের কোনো মায়া লাগছে না। 1 মিনিটও দেরি না করে সোজা শুট করে দিল লোকটার বুকে। লোকটা মাটিতে পড়ে গেল। লাশটা কি কোথাও ফেলে দিয়ে আসো? আর হ্যাঁ, আমি রুমে যাচ্ছি। রিভলভারটা বেডের পাশে রেখেই সোফায় বসে পড়ে আহান, তারপর আর কি ড্রিঙ্কসের উপর ড্রিঙ্কস করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সোফাতেই ঘুমের ঘোরে চলে যায় আহান। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভাঙ আহানের। বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাবে, তখনই চেঁচামেচির আওয়াজ ও শুনতে পেল। ব্যাপারটা বোঝার জন্য বারান্দার দিকে আগালো আহান। গেটের সামনে 2 জন গার্ড কাকে যেন ভেতরে আসতে দিতে চাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে লোকটা তবুও ভেতরে জোরপূর্বক আসতে চাইছে। আহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েই দেখল ফোন বেজেই চলেছে। দ্রুত গিয়ে ফোন রিসিভ করল ও। হ্যালো, আহান। ওপাশ থেকে কোনো সাড়া শব্দই নেই। হ্যালো, আহান। তারপরই ফোন কেটে গেল। আহান চিন্তায় পড়ে গেল, এত সকালে কেই বা ওকে ফোন দিয়ে এরকম ফাইজলামি করবে? শরণ নয়তো না, ও তো হতেই পারে না। আমাকে তো ও চায়ই না, আমাকে হয়তো দেখতেও চায় না। ফোন করা তো দূরে থাক, জীবনে না কারো ভালোবাসা পেয়েছি, না পাবো আমি এক্সপেক্টই করি বা শরণের কাছ থেকে কিভাবে। কিন্তু শরণ ভালোবাসুক আমায় আর না বাসুক আমায়, আমি তো ভালোবাসি ওকে। আমি জানি ও একদিন আমাকে বুঝবে, একদিন ঠিকই আপন করে নিবে, সময় নিবে হয়তো, তবুও আমি ওই দিনটির জন্য অপেক্ষা করেই যাব যতদিন বেঁচে থাকব। ওইদিকে লজ্জায় লাল টুকটুক হয়ে যাচ্ছে শরণ। এ কি করলাম আমি? শরণ, তুই আহান স্যারের প্রেমে পড়ে গেলি না তো? তা না হলে শুধুমাত্র ভয়েস শোনার জন্য কি এত সকালে ফোন দেই নাকি? মনে হচ্ছিল মাত্রই ঘুম থেকে উঠেছে, ভয়েস শুনেই আমার মনটা ভালো হয়ে গেল। কি জানি হঠাৎ এত কেন তাকে মিস করছি। বারবার তার চেহারাই সারারাত চোখের সামনে ভেসে উঠছিল, তাই তোর সারারাতে দুচোখের পাতা এক করতে পারিনি। আজ কি যে ভালো লাগছে, না বলার মতো না। আসলেই আমরা জীবনে তাকেই পাই যাকে আমাদের প্রয়োজন, শুধুমাত্র অপেক্ষা করতে হয়। যখন যার সময় হয় তখন সে নিজেই কোনো না কোনোভাবে হাজির হয়। এসব শরণ মনে মনে ভাবছিল আর মিটমিট করে হাসছিল। তখনই দরজার বাইরে থেকে আওয়াজ এলো, কিরে শরণ, উঠবি না? তুই নাকি কোথায় বেরোবি? বেলা তো কত হলো, ওঠ এবার। এই তো আন্টি আসছি, শরণ। শরণ ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আহান স্যার, দেখুন না কখন থেকে এই লোকটা ভেতরে আসতে চাইছে। বারবার বলছি যে পরে দেখা করতে, কোনো কথাই সে শুনছে না। গার্ড, যাও তাকে ভেতরে আসতে বলো। আহান, জি স্যার। গার্ড, আবির তুমি? আহান, না, মানে আহান ভাই, আমি আপনার কাছেই আসছিলাম একটু দরকারে। আবির আমতা আমতা করে বলল। তুমি জানলে কিভাবে এখানে আমি আসতে পারি? ফোন ও তো দেওনি, চাচ্চু পাঠায়নি তো আমাকে গার্ড দেওয়ার জন্য। আহান, না স্যার, বড় স্যার কিছুই বলে নাই, ওই তো কাজের ব্যাপারেই কিছু কথা বলার ছিল, আর আপনার ফোন ও বারবার বিজি দেখাচ্ছিল। আবির আমতা আমতা করে কথা বলবেই না কেন?
বড় স্যারই তো ওকে নজরদারির জন্য পাঠিয়েছে, কখন কি করে সব জানাতে তাকে। আর আহাদ আহমেদের কানে পৌঁছেও গিয়েছে আহান যে মাফিয়া। আহান আর আবির দুজনে বাগানের একপাশে বিজনেসের ব্যাপারে কিছুক্ষণ কথা বলল। মিটিং কয়টায়? আহান। 3টায় স্যার। আবির। ওকে। আর আবির তুমিও না বুঝি না একবার বলো স্যার, আবার বলো ভাই কি এসব? আহান। না আসলে ভাই কখন যে কি বলি নিজেও বুঝি না, সরি ভাই। আবির। তুমি গাড়ি নিয়ে বের হও, আমি আসছি। আহান। তা শরণ এই সাত সকালে কই বের হবি শুনি? শরণের আন্টি। জাফলং যাব, অনেকদিন হলো যাই না, ভীষণ মিস করছিলাম জায়গাটাকে, আর আজ আমার মনটাও অনেক অনেক ভালো। তুমি সাথে যাবে আন্টি? শরণ। তুই কি একা যাচ্ছিস নাকি? তোর আঙ্কেলকে নিয়ে আবার একটু হাসপাতালে যেতে হবে, আর না হয় ভুবনের বাড়ির কাউকে নিয়ে যা। শরণের আন্টি। উফ আন্টি তুমিও না কথায় কথায় শুধু ভুবন ভুবন কেন করো তো বলতো? তৃষা আছে তো, ওকে তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি, ও আর ওর ফ্যামিলিও যাচ্ছে, তাই আমাকেও অনেক রিকোয়েস্ট ও করল যেতে। শরণ। তাহলে তোহার টেনশনের কিছু নেই, তবুও সাবধানে যাবি, আর গিয়ে একটা কল দিবি, আর রাতে আমিও ফোন দিবনে। শরণের আন্টি। আচ্ছা। শরণ। এই বলেই শরণ বের হয়ে গেল। শরণের বাসার সামনেই তৃষাদের মাইক্রোবাস ছিল, ও উঠে গেল। ওদের বাসা থেকে জাফলং যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায়। তৃষা শরণের ছোটকালের বান্ধবী, ওদের মধ্যে দেখা সাক্ষাৎ কম হলেও ফ্রেন্ডশিপের বন্ডিংটা ভালো। গাড়ি গাড়ির মতো চলছে। আহানের মাথায় আজগুবি চিন্তাভাবনা ঘুরছে। শরণকে ছাড়া থাকতে থাকতে কেমন যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে পড়েছে, ও পাশে থাকলে কেন যেন মনের ভেতরটা শান্তি লাগে খুব। কাল পরশুর মধ্যে শরণকে ঢাকায় এনে বিয়েটাও সেরে ফেলব, পাগলিকে আর ছাড়ছি না আমি, এই ভেবে মুচকি হাসল আহান। কিরে শরণ, এতদিন পর দেখা, এখনো ফোনে কিসের কথা? রাখো বলছি রাখো। তৃষা। একটু 1 মিনিট প্লিজ তৃষা। শরণ। ওকে ওকে 1 মিনিট শুধু। তৃষা। ওকে ওকে। শরণ। রিং বেজেই চলেছে তো বেজেই চলেছে, রিসিভার হচ্ছে না। বিরক্ত লাগছে, আবার রাগও লাগছে খুব শরণের। আবারও কল দিল। এবার কল রিসিভ হল। হ্যালো, কে বলছেন? আহান। আমি বলছি শরণ, খুব মিস করছিলাম যে আপনাকে, ভালোবেসে ফেলেছি তো আপনাকে এসব। শরণ ফোন কানে দিয়েই মনে মনে ভাবছে। আর ওইদিকে আহান হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আহানের কেন যেন মনে হচ্ছে কলটা কাটবে না, কাটতেও যেন কেন পারছে না। শেষে রেগে গিয়ে দিল এক ধমক। ধমকের জন্য আবির ও কেঁপে উঠেছে, বেচারা ফোনে গেম খেলছিল। হেই কে আপনি? কথা বলছেন না কেন? প্রবলেম কি? আহান। ওইদিকে শরণের আতনা বের হয়ে যাওয়ার মতো অবস্থা, ভাবেওনি যে রেগে যাবে আহান। ও ভয়েই মুখ থেকে বের হয়ে গেল। সরি। শরণ এই বলেই ফোন কেটে দিল। আহান এবার ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকল ফোনের দিকে। মেয়েটাকে না আমি ভেবে পাই না, শুধু শুধু ঝাড়ি খেলো, কথা বললে কি হতো? তার মানে সকালে শরণই ফোন দিয়েছিল। আহানের মুখে তখন এক চিলতে হাসি দেখা গেল। কিরে শরণ, কাকে সরি বললি? তৃষা। না কেউ না তো। শরণ। এইভাবে কেউ ধমক দেয় আর দিবই না ফোন? ভয় পাইয়ে দিয়েছে। ইস, মনে মনে বলে শরণ। এরপর কয়েকবার ফোন দেয় আহান, কিন্তু রিসিভার হয় না, কারণ শরণ ফোনই সাইলেন্ট করে রেখে দিচ্ছে, রাগে দুঃখে কষ্টে। কিছুক্ষণের মধ্যেই তৃষাদের গাড়ি জাফলং গিয়ে থামল। তৃষা আর শরণ গাড়ি থেকে নেমে চারদিকে চোখ বুলিয়ে নিল। শরণের চোখ যেন সরতেই চাচ্ছে না জাফলং প্রাকৃতিক সৌন্দর্য দেখে।
তারপর আর কিছুর অপেক্ষা না করে ওরা ওদের মতো ঘুরতে লাগল, পানিতে নামল, ছবি তুলল। আহানের মিটিং 4টায় শেষ হল। আহান গাড়িতে গিয়ে বসে পড়ল, ঠিক তখনই আবির এসে হাজির। বাইরে থেকে নক করছে। আহান ভাই। আবির। হুম বলো। আহান ভাই বাসায় যাবেন না? আবির। না আজ আর বাসায় যাচ্ছি না, চাচ্চু যদি জিজ্ঞেস করে বলবে আমি অফিসেই আজকে থাকব। আহান। এই বলেই আহান নিজেই গাড়ি ড্রাইভ করে চলে গেল। আবির দাঁড়িয়েই রইল সেখানে। আবির ভাবনার মধ্যে পড়ে গেছে, সে নিজেকে চিনতে পারছে না নাকি আহান ভাইকে এই চিনতে তার সমস্যা হচ্ছে। শরণ বলেছিলাম যে বেশিক্ষণ পানিতে থাকিস না, শুনলি না তো আমার কথা? এখন দেখ কি ঠান্ডা লাগিয়েছিস। তৃষা। আরে এটা আর এমন কি, ঠান্ডা লেগেছে আবার চলে যাবে, শুধু মাথাটা অনেক ব্যথা করছে। শরণ। আচ্ছা আমি মেডিসিন দিচ্ছি, খেয়ে নে, আমি মায়ের সাথে দেখা করে আসি। ডাকলো কিসের জন্য কে জানে। তৃষা। না থাক তুই যা, আমি নিয়ে খেতে পারবো, প্রবলেম হবে না। শরণ। আচ্ছা তুই থাক তাহলে, মেডিসিন খেয়ে নিস। কিন্তু তৃষা। আচ্ছা বাবা খেয়ে নিব, যা তুই। শরণ। শরণ মেডিসিন খেয়েই শুয়ে পড়ল। একটু ঘুম দিতে হবে, তা না হলে এই মাথা পেইন দিতেই থাকবে। উফ। শরণ। এই বলেই ঘুমিয়ে পড়ল শরণ। বারবার শরণের নাম্বারে ফোন দিচ্ছে আহান, কিন্তু ধরছে না। মেজাজটা আহানের খারাপ হয়ে যাচ্ছে। না মেয়েটা তো ফোন ধরছেই না। ওর খালার বাসায় কি যাব? হ্যাঁ যাব, ওখানে গেলেই বোধহয় পাওয়া যাবে। আহান। কিছুক্ষণ পর শরণের খালা ও শরণকে ফোন দিচ্ছে, ধরছে না। টেনশন বেড়েই চলেছে আহানের, প্লাস এখন ওর আন্টিরও। আন্টি ওর সাথে ওর ফ্রেন্ড গিয়ে থাকলে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করুন। আহান। হ্যাঁ বাবা এইটা ঠিক বলছো, তৃষার নাম্বার তো এইখানেই ছিল। শরণের আন্টি। মেয়েটাকে নিয়ে পারি না, কোথাও স্থির হয়ে থাকতে পারে না, এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটায়। উফ কি সব ভাবছি আমি। আহান মনে মনে বলল। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হল তৃষার। হ্যালো তৃষা মা, শরণ কোথায়? শরণের আন্টি। ও আন্টি, শরণ তো রুমে ঘুমাচ্ছে, মাথা ব্যথা করছিল তো। তৃষা। ও আচ্ছা, ফোন ধরছিল না তো, তাই খুব টেনশন করছিলাম, ফিরবে কখন? শরণের আন্টি। এই তো আন্টি 7-8-এর মধ্যে এসে পড়ব। তৃষা। আচ্ছা রাখি, এই বলে শরণের আন্টি ফোন রেখে দিল। কি বলল আন্টি? সব ঠিক আছে তো? আহান। হ্যাঁ বাবা সব ঠিক আছে, ও নাকি ঘুমিয়ে আছে তাই ফোন ধরছিল না। শরণের আন্টি। আহান ও এতক্ষণ পর চিন্তামুক্ত হল। তাহলে আন্টি আজ আমি আসি? আহান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। না বাবা বসো, কিছু কথা আছে তোমার সাথে। শরণের আন্টি। তুমি একটু অপেক্ষা করো, আমি চা নাস্তা নিয়ে আসি। আন্টি। শরণের আন্টি চলেই গেল। তখন শরণের আঙ্কেল এসে আহানের সামনে বসলেন। কুশল বিনিময় শেষে আহানের ব্যাপারে সবকিছুই জিজ্ঞেস করলেন। আহান ও সব বলল, শুধু মাফিয়া এইটা হাইড করল। দেখো বাবা মেয়েটা এখন বড্ড একা, ও সব কথা সবাইকে মুখ ফুটে বলতে পারে না, ওর মনে অনেক কষ্ট জমে থাকতে থাকতে এখন ও পাথরই হয়ে গিয়েছে। আমরা বিয়ের কথা বললেই চিৎকার চেঁচামেচি করে এক করে ফেলে, কিন্তু আর কতদিন ওকে এরকমভাবে একা থাকতে দিতে পারি বলো তো? শরণের আঙ্কেল। শরণের আন্টি নাস্তা টেবিলে নিয়ে রাখল। তোমাকে দেখেই বাবা মনের দুশ্চিন্তাগুলো কেন যেন কেটে গেল। তুমি তো শরণকে চাও, পারবে আমার শরণকে সুখে রাখতে, ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করতে। ওকে শুধু আদর ভালোবাসায় রাখলে ওর আর কিচ্ছুই চাওয়ার নেই, ও এতেই অনেক খুশি। মা বাবা ওর মারা যাওয়ার পর ভালোবাসার অভাবটাই ছিল। শরণের আন্টি। আন্টি আপনি একদম চিন্তা করবেন না,
যেহেতু আন্টি আমি বলেছি আমি ওর সারা জীবনের ভালো থাকার দায়িত্ব নিয়েছি, তার মানে ভালো রাখার দায়িত্বটাও আমার, আপনারা একদম ভাববেন না। আহান, তাহলে সামনের সপ্তাহে তোমার চাচ্চুর সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, কি বলো শরণের আঙ্কেল? হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না, শুভ কাজে দেরি করতে নেই। শরণের আন্টি। আহান কিছু বলল না, শুধু মুচকি হাসল। শরণের আন্টি আহানকে এক রুমে গিয়ে সেখানে রেস্ট নিতে বলল। আহান গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে থাকল সামনে কি হবে, কিভাবে শরণকে সারপ্রাইজ দিবে, কিভাবে শরণকে হ্যাপি রাখবে, এইসব আর কি। কারণ ও তো শরণের মাঝেই ওর সুখ খুঁজে পায়। শরণ খুশি থাকলে আহানও খুশি। এরপর ফোনে গ্যালারিতে ঢুকে শরণের ছবি দেখতে থাকে, জুম করে দেখছে, বিশেষ করে চোখ আর ঠোঁট বারবার দেখছে। সন্ধ্যা 7টায় শরণ বাড়ির সামনে নেমে তৃষাদের বিদায় জানাল। মাথাটা ঝিম ধরে আছে, ঠান্ডাও লেগে গিয়েছে। আন্টি বুঝতে পারলে তো আজ আমার 12টা বাজাবে, এসব মনে মনে বলতে বলতে বাসায় এসে পড়ে শরণ। শরণ এসে পড়েছিস? যাক, এখন পুরোপুরি চিন্তামুক্ত হলাম। শরণের আন্টি। শরণ উত্তর দেওয়ার আগেই হাঁচি দিল। হাঁচি, যদিও অনেক কন্ট্রোল করার চেষ্টা করছিল আন্টির সামনে যেন হাঁচি না আসে, তবুও হাঁচি এসেই পড়ল। শরণ, তুই কি ঠান্ডা লাগিয়েছিস? আন্টি। আরে না, ঠান্ডা কেন লাগাবো শরণ। আমাকে মিথ্যা বলিস না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমি মেডিসিন দিচ্ছি আর সারপ্রাইজও আছে তোর জন্য। আন্টি। আবার কিসের সারপ্রাইজ শরণ? আছে আছে, বলা যাবে না, তুই ফ্রেশ হয়ে আয় তো। আন্টি। এমন সারপ্রাইজ দিও না যাতে আবার আমি মিনি স্ট্রোক করে বসি। শরণ। নাও হয়ে এলাম ফ্রেশ, এবার তো বলো কি সারপ্রাইজ আছে আমার জন্য শুনি। শরণ। রাগ করবি না একদম, জানি তোকে না জানিয়ে ডিসিশন নিয়ে ফেলেছি, তবুও আমি জানি আমাদের কথা তুই ফেলবি না। শরণের আন্টি। উফ্ফো, আর পেঁচিয়ে না, কথাগুলো তো বলে ফেল, আমার ভয় করছে কিন্তু। শরণ। তোর বিয়ে ঠিক করে ফেলেছি, সামনের সপ্তাহে ঢাকায় গিয়ে সব ঠিক করে আসব। ছেলে অনেক ভালো, নম্র ভদ্র, আর তোকেও তাদের খুব পছন্দ হয়েছে। ছেলের ছবিও ফোনে রেখে দিয়েছি, দেখতে ও মাশাআল্লাহ। আন্টি। এটা কি করলা তুমি আন্টি? একটাবার জিজ্ঞাসা তো করতে পারতে, আর আমি তো বলেছি আমাকে সময় দাও, সময় হলেই আমি নিজেই বিয়ের কথা বলবো। শরণ। তুই আর কিছু বলিস না, এত ভালো বিয়ের প্রস্তাব তোর আঙ্কেল আর আমি হাতছাড়া করতে চাচ্ছি না, আর সময় তো তোকে অনেক দেওয়া হয়েছিল। দেখ শরণ, এখন আর তুই মানা করবি না, চুপচাপ বিয়েতে রাজি হয়ে যা। এই বলেই শরণের আন্টি চলে গেল। শরণ কোনোরকমে রুমে গিয়ে দরজা লাগিয়ে বালিশ জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমাকে সুযোগও দিল না বলার, আমি কাউকে ভালোবাসি কি না, সুযোগ দিল না তাকে তাদের সাথে দেখা করানোর, আমার অন্য কোথাও পছন্দ আছে কি না জানতেও চাইনি কখনো, আজকেও জানতে চাইল না। আমি তো তাকে চাই, তাকে নিয়েই তো দিনরাতে স্বপ্ন বুনতে শুরু করছি, কিন্তু শুরু করার আগেই সব শেষ করে দিল আন্টি। কেন করলে আন্টি? শরণের বুক ফেটে কাঁদতে ইচ্ছে করছে। কেন আমি যাকে চাই না পাই না তাকে, কেন হয় এমন আমার সাথে? মা বাবাও চলে গেল, এখন আবার উনাকেও হারিয়ে ফেলবো, আমি কি সব হারিয়েই ফেলবো? এ কেমন ভাগ্য আমার। রাতে খাবারের টেবিলে সবাই বসে আছে, শুধু শরণ বাদে। আন্টি, শরণ কোথায়? ওকেও আসতে বলুন। আহান। বাবা তুমি বসো, ওকে ডাকছি। আন্টি। শরণের আন্টি দরজার সামনে গিয়ে কয়েকবার নক করল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। শরণের আন্টি বুঝতে পারলেন যে বিয়ের কথা বলাতে রাগ করে বসে আছে, রাতের খাবার ও হয়তো জেদ করে খাবে না, তাই আর নক করল না। তিনি ফিরে গেলেন খাবারের টেবিলে। বাবা তুমি খেয়ে নাও, ও হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শরণের আন্টি। একটাবার আজকে আমার ঘুমপড়ি দেখতে পেলাম না, মিস করব ঘুমপড়িকে। আহান মনে মনে বলে নিল। কি হলো বাবা, খাচ্ছ না যে?
কিছু লাগবে আন্টি? না আন্টি, ঠিক আছি। আহান। সবার ডিনার করা শেষ হলে আহান বলে উঠল, আন্টি আজ আসি আমি, জরুরি কাজ এসে পড়েছে, এখনই যেতে হবে। সে কি কথা, রাত 10টা বাজে, এখন এ সময়ে একদম যাওয়া চলবে না আঙ্কেল। সমস্যা নেই, গাড়ি আছে, ড্রাইভ করে চলে যেতে পারবো, টেনশন নিয়েন না। আহান। ঠিক আছে বাবা, তবে যাও, সাবধানে যাবা। আন্টি। আন্টি নেক্সট সপ্তাহে যোগাযোগ করলে আমি রিসিভ করতে আসবো আপনাদের। আসি আজ। আহান। আচ্ছা আন্টি। আহান যখন বেরোচ্ছিল বারবার পেছনে তাকিয়ে শরণের রুমের দিকে তাকাচ্ছিল, যদি একটাবার শরণকে দেখতে পায়। কিন্তু আর দেখা পায় না শরণের। সেদিনের মতো আহান ঢাকায় যাওয়ার জন্য রওনা দেয়। পরের দিন সকালে। কিরে, এত সকালে কই যাচ্ছিস? ব্যাগ গুছিয়ে। আন্টি, যেখানে যাওয়ার সেখানেই যাব, ঢাকায় যাচ্ছি। শরণ, এভাবে কেন বলছিস মা? তুই এখনো রাগ করে আছিস আমাদের উপর, তাই না? দেখ, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি, বিশ্বাস কর, তোর খারাপ হোক তা আমরা কখনোই চাই না, ভুল বুঝিস না আমাদের মা। আন্টি এসব বলতে বলতে চোখে জল এসে পড়ল। উফ্ফো আন্টি, চোখের পানি মুছো তো, তুমি জানো না আমি কারো চোখের পানি সহ্য করতে পারি না। তোমরা যেভাবে বলবে সেভাবেই হবে সব। আমি রাজি, এবার খুশি তো? শরণ, সত্যি তুই রাজি? মনটা ভালো করে দিলি মা। তাহলে ঢাকায় গিয়ে আর কি করবি? আন্টি, দরকার আছে আন্টি, আমি 2-3 পর আবার চলে আসব। শরণ কথাগুলো মুখে হাসি রেখে বললেও বুকটা ঠিক ততটাই দুমড়েমুচড়ে যাচ্ছে, যা কাউকে চাইলেও বোঝানো যাচ্ছে না। তাদের কথার অবাধ্য ও হতে পারছে না, তাই নিজের ভালোবাসাকেই উৎসর্গ করে রাজি হয়ে গেল এই বিয়েতে। কি বলিস শরণ? এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিচ্ছু জানালিও না? কথা। উফ, তোকে তো বলেছি ঢাকায় এসেই বলবো, তো বললাম। শরণ, আমি আগেই বলেছিলাম যে তুই তো নির্ঘাত তার প্রেমে পড়লি তো শেষ পর্যন্ত। কথা। তোকে কি আমি জোকস শোনাচ্ছি? এত না হেসে আমি এখন কি করব সেটা বল। শরণ, পালিয়ে গিয়ে বিয়ে করে নে, দেখবি বিয়ের পর তোর আন্টি আঙ্কেল ঠিকই মেনে নিবে। কথা। আরে আমি তো তাকে ভালোবাসার কথাই বলি নাই, এখনো বিয়ে করার কথা কেমনে বলবো, তা ও আবার পালিয়ে। শরণ, তুই তো ভালোই পিছিয়ে আছিস। কথা। পিছিয়ে আছি মানে? শরণ, থাক সেসব কথা, এখন তুই ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ঘুম দে, এত দূর থেকে জার্নি করে এসেছিস। কথা। আচ্ছা। শরণ, এই বলে শরণ ফ্রেশ হতে চলে গেল। রাতে। আচ্ছা এইবার তো বল আমার এখন কি করা উচিত, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শরণ, তোকে 2টা অপশনের মধ্যে একটা চুজ করতে হবে। কথা। এখানে আবার অপশন এলো কথা থেকে। শরণ, তুই আগে পুরো কথা শোন না বাবা। কথা। আচ্ছা বল। শরণ, তুই ভাইয়াকে বল যে তুই তাকে ভালোবাসিস, তোর আন্টি আঙ্কেল তোর আরেক জায়গায় বিয়ে ঠিক করেছে, আর না হয় চুপচাপ যেখানে বিয়ে হচ্ছে সেখানেই বিয়েটা করে নে, এখন ডিসিশন তোর। কথা। আমি আন্টি আঙ্কেলকে কষ্ট দিতে পারবো ও না, আবার তাকে ছেড়ে থাকবই বা কিভাবে? শরণ, সবচেয়ে ভালো হয় যদি তুই ভাইয়ার সাথে কথা বলে নিস। কথা। কথা কি বলবো? ভয় করছে যে রেগে যায় যদি। শরণ, হ্যাঁ রাগ করতে পারে, বেশি রাগ করবে না, তুই কথা বলেই দেখ। কথা। শোন, কালকে কোথাও কফি শপে গিয়ে দেখা করে সব বলে দিস। কথা। ফোনেই কথা বলতে পারি না ঠিকমতো, আবার সামনাসামনি কি করে কথা বলবো? শরণ, তুই আসলেই বুদ্ধু, এটা তোর লাইফের ব্যাপার। আচ্ছা তুই ফোন করেই আগে কথা বলে নে, দেখ কি বলে। কথা। আচ্ছা এখন কি ফোন দিব? শরণ, এখন রাত বাজে কয়টা দেখতো? কথা। তাই তো,
রাত 2টা বাজতে চলল। ঠিক আছে, কাল সকালেই ফোন দিবনি। স্মরণ, আচ্ছা কথা। ঠিক তখনই স্মরণের ফোনে কল আসল কথা। ফোন চেক করে দেখল, কিরে এই হুলো বিড়ালটা কে আবার কথা? কে আবার হবে উনি? মানে আহান। স্মরণ, আর কোনো নাম পেলি না? নে রিসিভ করে কথা বলে নে কথা। স্মরণ ফোন রিসিভ করল। ঘুমাচ্ছিলে বুঝি? আহান, না, আমি বসে বসে রাতের তারা গুনছিলাম। স্মরণ, আমিও গুনছি। সিলেট থেকে যে ঢাকা এলে আমাকে জানিয়েছ একবারও? আহান, ভুলে গিয়েছিলাম। স্মরণ, হ্যাঁ তা তো ভুলবেই, দরকারি কথা তো আর তোমার স্মরণে থাকে না। আহান, যাই হোক, আপনাকে কিছু কথা বলার ছিল আমার। স্মরণ, আমার ও আছে, অনেক কিছু বলার আছে। আহান, আহান কাল বিকেলে কোথায় থাকবে, হবে কখন থাকবে, সব বলে ওদের কথা বলা শেষ করল। যদিও স্মরণ ভয় পাচ্ছে, কিভাবে কি বলবে, বারবার মনে মনে কথা সাজানোর চেষ্টা করছে, কিন্তু সব গুলিয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে স্মরণ ঘুমের দেশে চলে গেল। আর আহান রাত 2টায় বের হলো মার্ডার করতে। ওর কথার নড়চড় হলে মাথার রক্ত গরম হয়ে যায়। এখন মাথা ঠান্ডা করতেই বোধহয় দ্রুত গাড়ি ড্রাইভ করছে আহান। আহাদ আহমেদ গভীর ঘুমে। সে এখন কিচ্ছুটি টের পায়নি, কিন্তু একজনের চোখ এসব এড়িয়ে যায়নি। সে হচ্ছে আবির। আহানকে এরকমভাবে দেখলেই আবিরের কেন যেন ঘাম ছুটে যায়। হাতে 2টা রিভলভার নিয়ে আহান যখন সিঁড়ি বেয়ে নেমে যেতে থাকে, তখন আবির ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে আহানের দিকে। আহানের গাড়ি গিয়ে এক ব্রিজের সামনে গিয়ে থামল। ও গাড়ি থেকে নামল না, শুধু অপেক্ষা করতে লাগল কারো আসার জন্য। হঠাৎ এক লোক আর তার সাথে 2 জন ব্রিজের সামনেই আসল। তারা আহানের গাড়ির সাথে ঘেঁষে দাঁড়িয়ে বলতে লাগল, আহান আহমেদের তো অর্ধেকের মতো মানুষ মেরাই ফেলেছি, ওকে মারা তো আমার বা হাতের ব্যাপার। অচেনা লোক, এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে বলছিস যে ওকে মারা তোর বা হাতের ব্যাপার? ওকে খুঁজেও এতদিনে আমরা পাইনি, কখন হাওয়ার গতিতে এসে না জানি আবার আমাদের মেরে পুঁতে দেয়, তার নেই ঠিক। আহান আহমেদ যে কত বড় মাফিয়া সেই সম্পর্কে ধারণা তো থাকার কথা তোদের। অপর একজন অচেনা লোক, তোরাও যদি ওকে দেখে ভয় পাস তাহলে আর কি হবে তোদের দিয়ে? অন্য এক লোক আহানের গাড়ির সাথে ঘেঁষে দাঁড়িয়ে আবার আহানকে নিয়েই কথা বলছে। দেখা যাক কি হয় এবার। ঠিক 5 মিনিট পর পানিতে পড়ার মতো শব্দ শোনা গেল। শব্দগুলো অনেক জোরে শোনা গিয়েছিল, আর তার আগে কয়েকটা গুলির আওয়াজ হয়েছিল। নিজের মৃত্যু তোরা নিজেই ডেকে আনলি আহান এটা বলে মুচকি হাসল। সেই রাতেই আহান বাড়ি ফেরার জন্য রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছেও যায় আহান। সকালে, আবির দেখো তো গিয়ে। আহান ঘুম থেকে উঠেছে কি না, দিন দিন মনে হচ্ছে ওর ঘুম বেড়েই যাচ্ছে। আহাদ আহমেদ একটু রেগেই কথাটা বললেন। জি স্যার, যাচ্ছি। আবির আবির ধীরে ধীরে আহানের রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে দেখে আহান উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে রয়েছে। রুমের এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আহানের পরনের শার্ট, জুতো, রিভলভার। আবির কাছে গিয়ে আহানকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু আহান একেবারে ঘুমে কাবু, কোনোভাবেই ওকে ঘুম থেকে জাগানো যাচ্ছে না। শেষে না পেরে আবির রুম থেকে চলে যায়। ড্রয়িং রুমে বসে আহাদ আহমেদ খবরের কাগজে চোখ বুলিয়ে যাচ্ছেন। হঠাৎ এক হেডলাইনে চোখ পড়ে যায় তার। কিছুটা চমকেও উঠেন তিনি কিছুটা চিন্তিত হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকেন, 1 মাসের মধ্যে কিছুদিন পর পরই বড় মাপের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের আর না হয় তাদের মেম্বারদের লাশ পাওয়া যাচ্ছে। এসবের পেছনে আহান নয় তো আবার, কিন্তু ও করবে কিভাবে এসব? ওর তো কখনো আলাদা টিম আছে বলে শুনিনি। ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। না হোকে কিছুদিনের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে, ছেলেটাকে প্রোটেক্ট করা কঠিন হয়ে যাচ্ছে। আবিরের ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে আহাদ আহমেদ। কিরে, ও কি উঠল? আহাদ আহমেদ
না স্যার, অনেক তো ডাক দিলাম, সাড়া দিল না। আবির: ঠিক আছে, আজ আমি যাচ্ছি অফিসে, তুমি আহানের খেয়াল রেখো। আহাদ আহমেদ: কিন্তু স্যার, আপনার শরীরটা তেমন ভালো না, আপনি কিভাবে যাবেন? আবির: তুই এত ভাবিস না তো, আমাকে নিয়ে ম্যানেজার তো আছেই, আমি যাই। আহাদ আহমেদ কিছুক্ষণের মধ্যে অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায় আহাদ আহমেদ। আয়নার সামনে দাঁড়িয়ে সেই আধ ঘন্টা ধরে কিভাবে কথা বলবে সেই প্র্যাকটিস করছে স্মরণ। না হচ্ছেই না, সব গুলিয়ে যাচ্ছে। উফ স্মরণ, তুই বেশি হাইপার হচ্ছিস, ব্যাপারটা সিম্পল ভাবে নিলেই তো পারিস। কথা, তুই যত সহজে বলছিস ব্যাপারটা ততটা সহজ না, বুঝলি? আর সে হচ্ছে মাফিয়া, এটা ভেবেই তো বুক কেঁপে উঠে, আর তুই বলছিস হাইপার হতে না। স্মরণ: তাহলে আর কি, তুই প্র্যাকটিস করতে থাক গাধি একটা। কথা, হ্যাঁ, প্র্যাকটিস করেই যাব আমি। স্মরণ: দুপুর 2টায় ঘুম ভাঙ আহানের। ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে, তারপর কিছু ফাইল আর ল্যাপটপ নিয়ে বিছানায় গিয়ে বসল। তখনই আবির রুমে আসে, আহান ঘুম থেকে উঠেছে কিনা তা দেখার জন্য। ভাই, আসব? আবির: হুম। আহান: ভাই দুপুরের খাবার খেয়েই না হয় কাজ করতেন। আবির: না লাগবে, না পড়ে করে নিব। চাচ্চু কোথায়? আহান: আপনি ঘুমিয়েছিলেন বলে উনি নিজেই অফিসে চলে গিয়েছেন। আবির: ও আচ্ছা, তুমি কফি নিয়ে আসো। আহান: জি ভাই। আবির: আজকে যে স্মরণের সাথে ওর দেখা করার কথা ছিল সেটা প্রায়ই ভুলেই গিয়েছিল আহান। ল্যাপটপে কাজ করতে করতে এক ছবিতে গিয়ে চোখ পড়ে আহানের। ছবিটা স্মরণের অজান্তেই ছবিটা তুলেছিল আহান। ছবিটা দেখেই ওর মাথায় আসে আজ ওকে দেখার করার কথা ছিল। ঘড়ি দেখল না, বেশি দেরিও হয়নি, 4:30 বাজে, 5টায় দেখা করার কথা। আহান তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে বের হয়ে রেডি হতে লাগলো। এর ফাঁকে স্মরণকে ফোনও দেয় আহান। স্মরণ: দেখকে ফোন করেছে, এখন কি বলবি? তুই আসবি না? কথা, কি যে বলবো শোন, তুই বলে দেখি যে ও অসুস্থ তো তাই আসতে পারবে না, অন্যদিন দেখা করবে। স্মরণ: স্মরণ, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কথা, এই বলেই আহানের ফোন রিসিভ করে। কথা, হ্যালো স্মরণ, তুমি তোমার বাসার সামনে দাঁড়াও, আমি আসছি। আহান: কথা কিছু বলার আগেই ফোন কেটে দেয় আহান। কি বলল উনি? স্মরণ: কিছু বলার আগেই তো কেটে দিল ফোন, আর বলল তোকে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে, উনি তোকে পিক করে নিয়ে যাবে। কথা, ধুর, রাগে গজগজ করতে চলে গেল স্মরণ। তারপর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বের হয় স্মরণ। স্মরণের ভীতু টাইপের চেহারা দেখে কথার কি যে হাসি, কখনো এরকম ভয় পেতে দেখেনি স্মরণকে যতটা ভয় এখন পাচ্ছে স্মরণ। কথার বাচ্চা, মায়ের খাবি কিন্তু সত্যি। স্মরণ: সরি দোস্ত, বেস্ট অফ লাক যা এখন। কথা, ফিরে আসি, তারপর তোকে দেখছি, এই বলে স্মরণ বের হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে আছে, 5 মিনিট হলো, তখন আহানের গাড়ি এসে থামল। আহান কিছু বলার আগেই স্মরণ চুপ করে গিয়ে গাড়িতে উঠে বসে পড়ল। স্মরণ জানালার দিকে মুখ ঘুরিয়ে আছে, আর আহান বারবার ওর দিকে তাকিয়ে দেখছে। আহান বুঝতে পারল হয়তো মন খারাপ, তাই কিছু জিজ্ঞাসা করল না আর। প্রায় 30 মিনিটের উপরে হয়ে গেল, এখন ও গাড়ি চলছেই। কফি শপ তো অনেক আগেই ছেড়ে চলে এসেছে, তাহলে সে কই যাচ্ছে ব্যাপারটা ভাবাচ্ছে স্মরণকে। তাই এতক্ষণে মুখ খুলল স্মরণ। আমরা কোথায় যাচ্ছি? কফি শপ তো পেছনে ফেলে চলে আসলাম। স্মরণ: আমরা বিয়ে করতে যাচ্ছি। আহান কথাটা শুনে স্মরণের কাশি শুরু হয়ে গেল। ভালোবাসার কথাই এখনো বলতে পারল না, সোজা বিয়ে। আহান পানি দিল, পানি খেয়ে শান্ত হয়ে আবারও জিজ্ঞেস করল, আপনি কি সিরিয়াস? বিষয়টা কি ফাজলামো করার নাকি? আহান: কিছুক্ষণের মধ্যে ওরা কাজী অফিসে এসে পৌঁছাল।
স্মরণের হার্টবিট মনে হচ্ছে বেড়ে গেছে। তখন ইও আহানকে বলে উঠল, দেখুন এসব সম্ভব না, আমি বাসায় ফিরে যাব, চলুন। স্মরণ, আর একটা কথাও যেন আমার বলতে না হয়, যা বলছি শুনো। আহান, আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না, তার আগেই কি এসব? স্মরণ, বিয়ে হোক তারপর সব কথা শুনবো, চলো এবার। আহান, দেখুন আমি আমার ফ্যামিলির কাউকে না জানিয়ে বিয়েটা করতে পারবো না, সম্ভব না, আপনি যত যাই বলেন। স্মরণ। তারপর আহান আর কিছু না বলেই পাজা কোলে করে নিয়ে কাজী অফিসে ঢুকল। স্মরণ শুধু চোখ বড় বড় করে তাকিয়েই রইল। আহান সব আগে থেকেই রেডি করে রেখেছিল। যখন ও স্মরণকে পিক করতে আসছিল তখন ও ডিসিশন চেঞ্জ করে ফেলেছিল। কারণ স্মরণকে হারানোর রিস্ক ও নিতে চায় না, আর স্মরণের ফ্যামিলি তো সবই জানে, পরেরটা পরে দেখা যাবে, এখন ও স্মরণকে ওর নিজের নামে লিখে নিবে, এটা হচ্ছে কথা। স্মরণ আর আহান পাশাপাশি বসে রয়েছে, আহান সাইন করে দিলেও সাইন করছে না স্মরণ। কি হলো স্মরণ? সাইনটা করো। আহান, আমি করব না সাইন। আপনি বললেন বিয়ে করবেন, আর বিয়ে হয়ে গেল নাকি? আমি এইভাবে বিয়ে করতে পারবো না, আমাকে জোর করবেন না প্লিজ। স্মরণ। স্মরণ, তুমি হয়তো আমার ক্ষমতা আর আমার সম্পর্কে বেশি একটা জানো না, তাই এতটা সাহস পাচ্ছ। খুলে বলবো আমি কি কি করতে পারি। কথাটা আহান স্মরণের দিকে চোখ রাঙিয়ে বলল। স্মরণের ঘাম ছুটে যাচ্ছে, এমনিতেই তাকে আধটু একটু ভয় পেত, এর মধ্যে আবার মাফিয়া, আবার সে চোখও রাঙাচ্ছে। সাইনটা কি করে দেব তাহলে? স্মরণ মাথা নিচু করে মনে মনে এসব ভাবছে। কি হলো? ঠিক আছে, সাইন করবে না তো? ওকে ফাইন, আমি তোমার ফ্যামিলির ব্যবস্থা করছি। এই বলে আহান যখন ফোন বের করে ডায়াল করতে শুরু করল তখনই স্মরণ বলল, আমি রাজি, প্লিজ আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না, তারা ছাড়া আমার কেউ ইজে নেই। দ্যাটস লাইক এ জিডি গার্ল, সাইনটা করে ফেলো তাহলে। আহান। স্মরণ সাইন করে দিল। বিয়ে হয়ে গেল। স্মরণ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আহানের দিকে। ইচ্ছে করছে ওর আহানের লম্বা নাককে ঘুষি মেরে বোচা বানিয়ে ফেলতে। আহান ওকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসালো, আবারও ড্রাইভ করা শুরু করল। এখন আবার আমরা কোথায় যাচ্ছি? স্মরণ। লং ড্রাইভে। আহান, আমি বাসায় যাব। আমার লং ড্রাইভে যাওয়ার একদমই ইচ্ছে নেই। স্মরণ। হ্যাঁ যাব তো, বাসায় রোমাঞ্চ করার এত তারা কিসের এখন থেকে, তুমি তো শুধু আমারই। আহান। আহানের কথা শুনে স্মরণ কিছুটা রেগে গেল। রোমেঞ্চের কথা কখন বললাম? স্মরণ। তা তুমি না বললেও আমি বুঝে ফেলতাম, অবশ্য ইচ্ছে থাকলে গাড়িতে ও রোমাঞ্চ করা যায়। আহান, আপনার কি একটুও লাজ লজ্জা বলতে কিছু নেই? গাড়িতে কেউ রোমাঞ্চ করে নাকি? স্মরণ। আহান গাড়ি রাস্তার একপাশে নিয়ে থামাল। জায়গাটা নির্জন। আশেপাশে তেমন কোনো ঘরবাড়িও নেই। হুম করে তো ওকে বোঝাচ্ছি তোমাকে কিভাবে করে। এই বলে আহান স্মরণের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। দেখুন কি করছেন, কি এসব আজব তো। এই বলে যখন গাড়ির দরজাটা খুলতে যাবে দেখল গাড়ি লক। ভয় ভয় মাথা ঘুরিয়ে তাকায় আহানের দিকে। একটানে আহান ওর বুকের সাথে মিশিয়ে ফেলে স্মরণকে। স্মরণের মুখের সামনে আসা চুলগুলোকে সরিয়ে দেয় একপাশে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়ে। আহান স্মরণের কানের নিচে ওর ঠোঁট ছোঁয়ায়। কেঁপে উঠে স্মরণ। শক্ত করে খামচে ধরে আহানকে। তারপর আস্তে আস্তে ঠোঁটজোড়া কিছু সময়ের জন্য মিলিত হয়ে যায়। কিছুক্ষণ পর ওরা আবার বাসায় যাওয়ার জন্য ব্যাক করে। আহান বারবার স্মরণের দিকে মুচকি হাসি হাসতে লাগল, আর বেচারি স্মরণ না পারছে আহানের দিকে তাকাতে, না পারছে কোথাও মুখ লুকাতে। এর মধ্যে আহান গাড়িতে গান ছাড়ল। স্মরণ অফ করে দিল। কি অফ করলে কেন? ভালোই তো লাগছিল শুনতে। আহান, এসব ফালতু গান আমি শুনি না। স্মরণ।
তো কি গান শুনো তুমি? আহান: আমি গানই শুনি না, শরণ। এরকম রাস্তায় টুকটাক কথা বলতে বলতে আহান বাড়ির সামনে এসে থামল। আমাকে আপনাদের বাড়িতে নিয়ে আসলেন কেন? শরণ: তো বিয়ের পরে কই থাকে মেয়েরা? আহান: এখনো তো পারিবারিকভাবে বিয়ে হয়নি, তাই বলছিলাম আর কি। শরণ: সেটা পরে দেখা যাবে, আমি যেহেতু থাকতে বলেছি তাই থাকবে, আর আমার সাথে সাথে দরকার হলে তোমার ফ্রেন্ড ও বাসায় এসে থাকতে পারবে, সমস্যা নেই। কিন্তু তোমাকে আমি একা ছাড়ছি না। আহান: আহান কথাগুলো বলে বাড়ির দিকে এগোতে লাগল। শরণ ভাবতে লাগল, উনি তো উনার মতো চলে গেলেন, কিন্তু আঙ্কেলকে কি করে মুখ দেখাবো আমি? আঙ্কেল ভাববে বলেছিলাম সিকিউরিটি গার্ড হিসেবে থাকতে, হয়ে গেল বউ। শরণকে দাঁড়িয়ে থাকতে আহান ডাক দিল। কি ওইখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আজ? আহান: আসছি তো। শরণ টেনশনে টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে। এতক্ষণ পর তোমার আসার সময় হলো? আহাদ আহমেদ: বিয়ে করতে গেলে একটু তো দেরিই হয়ে যায় চাচ্চু। আহান: বিয়ে করতে গেলে মানে? কি বলতে চাচ্ছ তুমি? আহাদ আহমেদ: আহান ভাই বিয়ে করলেন কবে? আবির: শরণকে ভেতরে আসতে না দেখে আহান একটু রেগেই বলল, আসছ না কেন? আমার চাচ্চু কি বাঘ না ভাল্লুক যে ভয় পাচ্ছ? আহান: মানে আহান, তুই কাজটা সেরেই ফেললি, আমাকে জানানোর প্রয়োজন ও মনে করলি না? আহাদ আহমেদ: আরে চাচ্চু, তুমি তো সবই জানো। কয়েক সপ্তাহ খানেক আগে বিয়ের কথাবার্তা ঠিক করে গেল না আর কি, আমি আগেই বিয়ে করে ফেললাম। ওকে হারানোর রিস্ক নিতে চাচ্ছি না আমি, তাই। আহান: তা বুঝলাম। তা আমার লক্ষ্মী বৌমা কই? তাকে তো দেখছি না। আহাদ আহমেদ: শরণ আহানের পেছনেই ছিল, তারপরও কেন যেন সামনে আসতে লজ্জা লাগছে। তারপর আহাদ আহমেদ আবার বলল, শরণ মা, সামনে আসবি না? আহাদ আহমেদ: শরণ আস্তে আস্তে সামনে আসে লজ্জামাখা মুখ নিয়ে। তারপর আহাদ আহমেদকে সালাম করল। বেঁচে থাক মা, সবসময় ভালো থাক, আর এখন কিন্তু তোর দায়িত্ব একটু বেড়ে গেল। এখন তুই আহানের স্ত্রী, আর আমার মেয়ে দুজনের খেয়াল কিন্তু তোকেই রাখতে হবে। আহাদ আহমেদ: শরণ শুধু হাসল। এখানেই কি দাঁড়িয়ে থাকবি তোরা? জাগিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক তো রাত হল। আহাদ আহমেদ: হুম শরণ, চলো। আহান আহানের রুমের সামনে আসার পর, আজ থেকে তুমি এই রুমেই থাকবে। এটা এখন থেকে আমাদের রুম। আহান: যতদিন না পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে আমি আলাদা রুমে থাকব। শরণ: বিয়ে করেও আলাদা থাকতে হবে, এটা কোনো কথা? না, এই রুমেই থাকবে। আহান শরণকে টেনে টেনে রুমে নিয়ে আসলো। আহান রুমে ঢোকার পর তো শরণ অবাক হয়ে রইল। পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। শরণ নিজেকে নিজে প্রশ্ন করল, এসব আবার করল কখন তিনি? মানে পুরোপুরিভাবে প্রিপারেশন নিয়েই বিয়ে করতে এসেছিল। শরণ যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আহান: জি যাচ্ছি। শরণ শরণ ওয়াশরুমে চলে গেল। আহান বিছানায় বসে বসে ফোন ঘাঁটছে, খোঁজখবর নিচ্ছে। শরণ ফ্রেশ হয়ে আসে, এসে দেখে বিছানায় বেঘোরে ঘুমাচ্ছে আহান। আহানের সামনে গিয়ে দাঁড়ায়। ও প্রথমে ভেবেছিল ডাক দিবে, কিন্তু পরে আর ডাক দেয়নি। ঘুমাচ্ছে, ঘুমাক। সারাটা দিন তো এমনিতে কত ধকল গেল, এখন না হয় ঘুমাক। তারপর শরণ এগিয়ে গিয়ে আহানের কপালে চুমু দিয়ে দিল, আহানের বালিশ ঠিক করে ঠিকমতো শুয়ে দিল ওকে। তারপর কিছুক্ষণ আহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শরণ ও আহানের মাথার কাছেই ঘুমিয়ে পড়ে। খুব সকালে ঘুম ভাঙ শরণের। ঘুম থেকে উঠে আহানের দিকে মুচকি হাসি দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতে থাকে ও তখন ইও ফোনের মেসেজ টোনের শব্দ শুনতে পায় ও।
পিছে ফিরে তাকায় ও। মেসেজ দেখার জন্য ফোন হাতে নিল। কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। সহজেই মেসেজ চেক করতে পারল শরণ। মেসেজটি দেখে ভয়ে আঁতকে উঠে শরণ। ভয়ার্ত মুখ নিয়ে তাকায় আহানের দিকে। আর বলে কি করে মুছে ফেলব তার নাম আন্ডারওয়ার্ল্ড মাফিয়া থেকে? শরণ। আহান ঘুম ভাঙা চোখে তাকানোর চেষ্টা করছে, কিন্তু সূর্যের আলো চোখে পড়ায় স্পষ্ট দেখতে পাচ্ছে না ও। শরণ ভয় পেয়ে তাড়াতাড়ি করে রেখে দেয় ফোন। শরণ ফোন রেখে ঘুরতে ওর হাত ধরে ফেলে আহান। আহান ওর পাশে এনে বসায় শরণকে। তারপর শরণের কপালে চুমু এঁকে দেয়। কি আমার শরণের চোখ মুখ এত চিন্তিত ভাব মনে হচ্ছে কেন? কি নিয়ে চিন্তায় আছো বলো তো? আহান। আমি কোনো কিছুই নিয়ে চিন্তিত না। আপনি ফ্রেশ হয়ে নিচে চলে আসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। শরণ। তার আগে একটা হামি দিয়ে যাও, কালকের রাত তো আমার ঘুমের জন্য মাটি হয়ে গেল। বউটার সাথে রোমেঞ্চও করতে পারলাম না, এখন তো একটা হামির আবদার করতেই পারি। আহান। হুম বলে একটা হামি দিয়ে চলে গেল শরণ ফ্রেশ হতে। আর আহান ফোন চেক করতে লাগল। ফোনের মেসেজটা চেক করল আহান। আজ একটা ব্যবস্থা করতেই হবে, না হয় ও মরবে, না হয় আমি। লুকোচুরি অনেক খেলেছে, এবার এই খেলাটা আমিই শেষ করব। আহান মনে মনে বলে ফ্রেশ হতে চলে গেল। শরণ নাস্তা রেডি করে খাবার টেবিলে সার্ভ করছে। ঠিক তখন ইয়াহাদ আহমেদ আসে। ডাইনিং টেবিলের চেয়ারে বসতে বসতে বলল, শুভ সকাল। শুভ সকাল চাচ্চু। শরণ। তুই একা একাই এত নাস্তা তৈরি করে ফেললি? আহাদ আহমে। হুম চাচ্চু, নাস্তা তৈরি করা কি এমন কঠিন কাজ বলো? তুমি তাড়াতাড়ি নাস্তাটা শেষ করে ফেলো তো। শরণ। একা একা নাস্তা করে ভালো লাগে নাকি বল? আহান আসুক, তুই ও বসো, তারপর শুরু করব। আহাদ আহমেদ। তারপর আহান নিচে এলো, শরণ ও নাস্তা করার জন্য বসল। একসাথে ওরা নাস্তা সেরে ফেলল। আহান একটা কথা বলার ছিল। সময় হলে আমার রুমে আসিস। আহাদ আহমেদ। আসছি চাচ্চু। আহান। আহাদ আহমেদ তার রুমে চলে গেলেন। শরণ ও দুপুরের রান্নার জন্য কিচেনে চলে গেল। যদিও বাসায় কাজের লোকের অভাব নেই, তবুও ও নিজে রান্নাটা করতে চায়। আহান ও চলে গেল কিচেনে। আমার বউটা কি করছে কিচেনে? আহান। কেন দেখতে পাচ্ছে না আপনি? যান আপনার অফিসের, ও তো সময় হয়ে যাচ্ছে। শরণ। অফিসে আমি একা না, সাথে তুমিও যাবে। আহান। আমি কেন এখন অফিসে যাব? আর যদি আমি জব করি, আপনাদের অফিসে করব না। শরণ। কেন? আমাদের অফিসে কেন করবে না? অন্য কোথাও জব করার দরকার নেই। আহান। তখনই শরণের কিছু একটা বোধহয় মনে পড়ল। ওএমজি, শরণ একটু চিল্লিয়েই বলল। কি হয়েছে? কি হলো আবার? আহান। আমার ফোন। আমার ফোন কই? এই বলে দৌড় দিল শরণ ওর রুমের সাথে। আহান ও ওর পিছে পিছে গেল। সারা রুমে তন্নতন্ন করে খুঁজতে লাগল শরণের ফোন। শেষ পর্যন্ত খুঁজে পেল ফোন বালিশের নিচে। চেক করে দেখল 50+ মিস কল। কল ভয়ে ভয়ে বেক করে শরণ। হ্যালো বলতে দেরি নেই, শরণের গালি শুনতেও দেরি হল না। আচ্ছা সরি, তো আমি ভুলেই গিয়েছিলাম রে। শরণ। ফোনের ওপাশ থেকে অনেক চিল্লানোর আওয়াজ শোনা যাচ্ছিল। সরি সরি রে, আর হবে না প্লিজ, এবারের মতো মাফ করে দে প্লিজ। আচ্ছা তুই বিকেলে আমার সাথে মিট করবি, ওকে? আমি আসবো, তারপর তোকে সব বলবো, যদিও তোকে রাতেই জানিয়ে দরকার ছিল। শরণ। তারপর শরণ ফোন রেখে দিল। চাচ্চু আসবো। আহান। হ্যাঁ আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আহাদ আহমেদ।
আহান গিয়ে আহাদ আহমেদের পাশে বসল। শোন, তুই শরণকে সবসময় তোর সাথে সাথে রাখবি। মেয়েটা সারা বাড়িতে একলা থাকবে, কখন কি বিপদ হয়ে যায়, আর আমিও তো কখন কোথায় থাকি তার ঠিক নেই। আর তুই তো জানিসই ও কিন্তু শত্রুর অভাব নেই, তাই তোকে ওর পাশে সবসময় থাকতে হবে। এটা বলার জন্যই তোকে ডেকেছিলাম। আহাদ আহমেদ: আমিও সেটাই ভাবছিলাম চাচ্চু, ওকে আমার সাথে সাথেই রাখব। আহান: এখন অফিসের জন্য রেডি হ, দেখ কটা বাজে। আহাদ আহমেদ: আহান অফিসে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে ওর রুমে চলে গেল। রেডি হতে হতে রুম থেকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাক দিতে থাকল আহান, শরণ একটু উপরে আসো তো। আহান: কি হলো আবার উনার? শরণ শরণ বলে চিল্লাচ্ছে কেন? শরণ এইসব কথা মনে মনে বলে রুমে গেল। কি হয়েছে, এইভাবে চিল্লাচ্ছেন কেন? শরণ: আমার ঘড়িটা খুঁজে দাও তো। আহান: এটার জন্য ও কি আমাকে প্রয়োজন? শরণ: হ্যাঁ দাও খুঁজে। আহান: খুঁজতে খুঁজতে শরণ হয়রান, কিন্তু পাচ্ছে না। অবশেষে চোখ গেল শরণের আহানের হাতের দিকে। মেজাজটা গরম হয়ে গেল ওর। হাত দেখি। শরণ আহানের সামনে এসে বলল, দেখো। আহান: এই হাত না ওই হাত দেখান। শরণ: আহান হাত দেখাল। শরণ আহানকে দেখিয়ে বলল, এটা কি? ঘড়ি আপনার হাতে, অথচ আপনি সারা ঘর আমাকে এই জিনিসটার জন্য খুঁজিয়েছেন। শরণ: তোমাকে পেয়ে আসলে মনভোলা হয়ে পড়েছি, কোথায় কি রেখেছি মনেই থাকে না। আহান: শরণ: দেখুন, আমাকে দুপুরের রান্নাও করতে হবে, আর এভাবে ফাইজলামি করবেন না। শরণ: আচ্ছা, টাইটা বেঁধে দাও তো। সিনেমায় কত সুন্দর করে দেখি ওয়াইফ তার হাজবেন্ডের টাই বেঁধে দেয়। আহান: পারি না বাঁধতে, কিভাবে বাঁধতে হয় জানি না। শরণ: আমি যেভাবে বলছি সেভাবে সেভাবে করো, নাও ধরো এবার বেঁধে দাও। আহান: যদি বেশি টাইট করে বেঁধে দিত। শরণ: আমাকে কি মেরে ফেলার প্লেন করছো নাকি? ভুলেও করতে যেও না, বুঝলে। আহান: তারপর মনোযোগ সহকারে আহানের কথাময় টাই বেঁধে দিল। তারপর আহান নিজেকে আয়নায় দেখে চুল ঠিক করে নিল। তারপর ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবতে লাগল। মনে হচ্ছে কিছু মিসিং আছে, কেন যেন মনে হচ্ছে না সব ঠিক আছে। কি মিস হয়েছে? কি হলো, আজ কি আর অফিসে যাবেন না? মেয়েদের ও তো এতক্ষণ রেডি হতে সময় লাগে না যতক্ষণ আপনার লাগছে। শরণ: তখনই আহান শরণের সামনে মুখ বাড়িয়ে বলল, গালে একটা হামি দাও, এটাই এতক্ষণ মিস করছিলাম, দাও চলে যাচ্ছি। আহান উফ এই বলেই দুই গালে দুটো হামি দিয়ে দিল। আহান ও শরণের কপালে চুমু দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হল। দুপুরের রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল শরণ। আহান আর আহাদ আহমেদের যা যা পছন্দ সেটার লিস্ট করে ফেলল। তারপর তাদের পছন্দমতো কয়েক পদের রান্না সেরে ফেলল। যদিও কাজের লোকেরা বারবার ওকে রান্নাঘর থেকে চলে যেতে বলে বিশ্রাম করার জন্য বলেছিল। দুপুরের রান্না শেষ করেই চাচ্চুকে ডাক দিতে গিয়েছিল শরণ, কিন্তু নক করার পর ও যখন ভেতর থেকে সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন ও বাধ্য হয়েই ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই শরণের হাত পা ঠান্ডা হয়ে যায়। ফ্লোরের দিকে চোখ পড়ে শরণের রক্তে ভেসে যাচ্ছে। ও তখন দেখল এখন ও আহাদ আহমেদের হাত পা নড়ছে। ও তাড়াতাড়ি চলে গেল। চাচ্চু, কি হয়েছে? কে করল এমন অবস্থা তোমার, বলনা চাচ্চু? শরণ: পাশে ফোন ছিল, সাথে সাথে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করল। চাচ্চু শরণের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে, আর সেটা শরণ ও বুঝতে পারছে। তারপর পরপরই ফোন করল আহানকে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। শেষে না পেরে ড্রাইভারকে ফোন দিল শরণ।
ড্রাইভার আর ও মিলে আহাদ আহমেদকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিল। চাচ্চু শুধু চোখ খোলা রেখো, এই তো এসে পড়েছি, একটু অপেক্ষা করো, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। শরণ কাঁদছে আর বলছে। তারপরও আহাদ আহমেদ অস্পষ্টভাবে বলল, শরণ তোর খুবই বিপদ, সাবধানে থাকবি। আহাদ আহমেদ। শরণ কিছু কিছু বুঝতে পারল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল ওরা হাসপাতালে। দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হল। শরণের হাতে শরীরের কয়েক জায়গায় রক্ত লেগে রয়েছে। ও এসব ভ্রুক্ষেপ করল না। আবারও ফোন দিল আহানকে। না, এবারও রিসিভ করছে না ও। তখন এই কথাকে ফোন করে হসপিটালে আসার জন্য বলল। পাশে ড্রাইভার বলল, ম্যাডাম দেখেন, স্যারের কিছু হইব না, স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তখন আবার শরণের মাথায় অন্য চিন্তাভাবনা চলছে। বাসায় তো প্রায় 4-5 জনের মতো কাজের লোক ছিল। যখন আহাদ আহমেদের অ্যাক্সিডেন্ট হয় তখন কাউকেই দেখতে পায়নি। ওর চিৎকার শুনে তো দৌড়ে চলে আসার কথা, কিন্তু কেউ আসেনি। তার মানে কি? ব্যাপারটা কেমন যেন লাগছে শরণের কাছে। কিছুক্ষণের মধ্যে হসপিটালে আসল কথা। এদিকে প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয় আহানের, নিজের কেবিনে আসে। লাঞ্চ করার টাইমও হয়ে গিয়েছে, কিন্তু এখন ও তো শরণ আসছে না। ওর মনে পড়ে যতটুক শরণই বলেছিল ও অফিসে খাবার নিয়ে আসবে, কিন্তু এখনো এলো না। ফোন বের করে আহান। অনেকগুলো মিস কল এসে রয়েছে, শরণের সাথে একটা আননোন নাম্বার থেকে মেসেজও। ও আগে শরণকে কল করল। শরণ ভাইয়া ফোন করেছে, রিসিভ কর। কথা। হ্যালো শরণ, কই তুমি? আমি আসলে মিটিং ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আহান। শরণের কান্নার আওয়াজ শুনতে পেল আহান। শরণ, তুমি কি কান্না করছো? কি হয়েছে বল। কেউ কিছু বলেছে? আহান। চলবে।